গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটির ভেঁপু থেকে রেলের পথের পরবর্তী অংশটি। দিন দুই পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। এই তো মোটে কয়দিন, এরই মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখিয়া আর থাকিতে পারিতেছিল না। দুর্গার খেলা কয়দিন ভালো রকম জমে নাই। অপুর বিদেশ যাত্রার দিন কতক আগে দেশি কুমড়ার শুকনা খোলার নৌকা লইয়া ঝগড়া হওয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়াছিল। এখন আরও অনেক কুমড়ার খোলা জমিয়াছে। দুর্গা কিন্তু আর সেগুলো জলে ভাসাইতে যায় না। কেন মিছিমিছি এ নিয়ে ঝগড়া করে তার কান মলে দিলাম? আসুক সে ফিরে, আর কখনো তার সঙ্গে ঝগড়া করব না। সব খোলা সেই নিয়ে নিক। বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী সর্বত্র বলিয়া বেড়াইতে লাগিল। কত আশ্চর্য জিনিস সে দেখিয়াছে এই কদিনে। রেলের রাস্তা, যেখান দিয়া সত্যিকার রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শশা, অবিকল যেন সত্যিকার ফল। সেই পুতুলটা যেটার পেট টিপিলে মৃগী রোগীর মতো হাত পা ছুঁড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাইতে শুরু করে। তারপর অমলাদি, কত দূর যে সে গিয়াছিল, কত পদ্ম ফুলে ভরা বিল, কত অচেনা নতুন গাঁ পার হইয়া, কত মাঠের উপরকার নির্জন পথ বাহিয়া, সেই যে কোন গায়ের পথের ধারে কামার দোকানে বাবা তাহাকে জল খাওয়াইতে লইয়া গেলে তাহারা তাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া গিয়া যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া বসাইয়া দুধ চিড়ে খাইতে দিয়েছিল। কোনটা ফেলিয়া সে কোনটার গল্প করে। রেল রাস্তার গল্প শুনিয়া তাহার দিদি মুগ্ধ হইয়া যায়। বারবার জিজ্ঞাসা করে, কত বড় নোয়াগুলো দেখলি অপু? তার টাঙানো বুঝি? খুব লম্বা। রেলগাড়ি দেখতে পেলে? না, অপু রেলগাড়ি দেখে নাই, ওইটাই কেবল বাদ পড়িয়াছে। সে শুধু বাবার দোষে। মোটে ঘন্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকলেই রেলগাড়ি দেখা যাইত। কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজা দিয়া ঢুকিয়া উঠানে পা দিতে কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল, ও সঙ্গে সঙ্গে কি একটা পটাং করিয়া ছিঁড়িয়া যাইবার শব্দ হইল, ও দুই দিক হইতে দুটো কাঠির মতো কি উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল। সমস্ত কার্যটি চক্ষের নিমেষে হইয়া গেল, কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝিবার পূর্বেই। অল্পক্ষণ পরে অপু বাড়ি আসিল। দরজা পার হইয়া উঠানে পা দিতেই সে থমকিয়া দাঁড়াইয়া গেল। নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। এ কি বারে, আমার টেলিগ্রাফের তার ছিল কে? পরে একটু সামলাইয়া লইয়া চাহিয়া দেখিল উঠানের মাটিতে ভিজা পায়ের দাগ এখনো মিলায় নাই। তাহার মনের ভিতর হইতে ডাকিয়া বলিল, মা ছাড়া আর কেউ নয়, কখনো আর কেউ নয়, ঠিক মা। বাড়ি ঢুকিয়া সে দেখিল মা বসিয়া বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচি ধুইতেছে। সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রা দলের অভিমন্যুর ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বাঁশির সপ্তমের মতো ঋণ ঋণে তীব্র
মিষ্টি সুরে কহিল, আচ্ছা মা, আমি কষ্ট করে ছোটাগুলো বুঝি বন বাগান ঘেটে নিয়ে আসিনি? সর্বজয়া পিছনে চাহিয়া বিস্মিতভাবে বলিল, কি নিয়ে এসেছিস? কি হয়েছে? আমার বুঝি কষ্ট হয় না? কাটায় আমার হাত পা ছড়ে যায়নি বুঝি? কি বলে পাগলের মতো! হয়েছে কি? কি হয়েছে? আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙালাম আর ছিঁড়ে দেওয়া হয়েছে না? তুমি যত উদ্ভুট্টি কাণ্ড ছাড়া তো এক দণ্ড থাকো না বাপু। দেখেছে কি পথের মাঝখানে কি টাঙানো রয়েছে? টেলিগ্রাফ না কি ফিলিগ্রাফ? আসছি তাড়াতাড়ি, ছিঁড়ে গেল। তা এখন কি করব বলো? পরে সে পুনরায় নিজ কাজে মন দিল। উফ, কি ভীষণ হৃদয়হীনতা! আগে আগে সে ভাবিত বটে যে তাহার মা তাহাকে ভালোবাসে। অবশ্য যদিও তাহার ভ্রান্ত ধারণা অনেক দিন ঘুচিয়া গিয়াছে, তবুও মাকে এতটা নিষ্ঠুর পাষাণীরূপে কখনো স্বপ্নেও কল্পনা করে নাই। কাল সারাদিন কোথায় নীলমণি জ্যাঠার ভিটে, কোথায় পালিতদের বাড়ি, আমবাগান, কোথায় প্রসন্ন গুরুমহাশয়ের বাঁশবন, ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কষ্টে উঁচু ডাল হইতে দোলানো গুলঞ্চলতা কত কষ্টে জোগাড় করিয়া সে আনিল। এখনই রেল রেল খেলা হইবে, সব ঠিকঠাক, আর কি না! উফ! হঠাৎ সে মাকে একটা খুব কড়া, খুব রূঢ়, খুব একটা প্রাণ বিধানো কথা বলিতে চাহিল, এবং খানিকটা দাঁড়াইয়া বোধহয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়ে তীব্র নিখাদে বলিল, আমি আজ ভাত খাবো না, যাও, কক্ষনো খাবো না। তাহার মা বলিল, না খাবি না খাবি, যা। ভাত খেয়ে একেবারে রাজা করে দেবেন কি না? এদিকে তো রান্না নামাতে তর্স হয় না। না খাবি, যা, দেখব খিদে পেলে কে খেতে দেয়। ব্যাস, চক্ষের পলকে সব আছে, আমি আছি, তুমি আছো। সেই তাহার মা কাঁঠাল বিচি ধুইতেছে, কিন্তু অপু কোথায়? সে যেন কর্পূরের মতো উবিয়া গেল। কেবল ঠিক সেই সময়ে দুর্গা বাড়ি ঢুকিতে দরজার কাছে তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া যাইতে দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া বলিল, ও অপু, কোথায় যাচ্ছিস অমন করে? কি হয়েছে? ও অপু, শোন। তাহার মা বলিল, জানি নে আমি, যত সব অনাচ্ছিষ্টি কাণ্ড বাপু তোমাদের। হার মাস কালই হয়ে গেল, কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছে, আসছি, ছিঁড়ে গেল। তা এখন কি হবে? আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? তাই ছেলের রাগ, আমি ভাত খাবো না। না খাস, যা। ভাত খেয়ে সব একেবারে সজ্ঞে ঘন্টা দেবে কিনা তোমরা? মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয়। সে অনেক ডাকাডাকির পরে বেলা 2টার সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল। সে শুষ্ক মুখে উদাস নয়নে ওপাড়ার পথে রায়েদের বাগানে পরন্তু আম গাছের গুড়ির ওপর বসিয়াছিল। বৈকালে যদি কেহ অপুদের বাড়ি আসিয়া তাহাকে দেখিত, তবে সে কখনোই মনে করিতে পারিত না যে এ সেই অপু, যে আজ সকালে মায়ের উপর অভিমান করিয়া দেশত্যাগী হইয়াছিল। উঠানের এই প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত আবার তার টাঙানো হইয়া গিয়াছে। অপু বিস্ময়ের সহিত
চাহিয়া চাহিয়া দেখিতেছিল। কিছুই বাকি নাই, ঠিক যেন একেবারে সত্যিকারের রেল রাস্তার তার। সে সতুদের বাড়ি গিয়া বলিল, সতুদা, আমি টেলিগ্রাফের তার টাঙিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠানে। চলো রেল রেল খেলা করি, আসবে? তার কে টাঙিয়ে দিল রে? আমি নিজে টাঙালাম, দিদি ছোটা এনে দিয়েছিল। সতু বলিল, তুই খেলগে যা, আমি এখন যেতে পারবো না। অপু মনে মনে বুঝিল, বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় করা তাহার কর্ম নয়, কে তাহার কথা শুনিবে। তবুও আর একবার সে সতুর কাছে গেল। নিরাশ মুখে রোয়াকের কোণটা ধরিয়া নিরুৎসাহভাবে বলিল, চলো না সতুদা, যাবে? তুমি, আমি আর দিদি খেলবো এখন। পরে সে প্রলোভনজনকভাবে বলিল, আমি টিকিটের জন্য এতগুলো বাতাবি লেবুর পাতা তুলে এনে রেখেছি। সে হাত ফাঁক করিয়া পরিমাণ দেখাইল। যাবে? সতু আসিতে চাহিল না। অপু বাহিরের বড় মুখ চোরা। সে আর কিছু না বলিয়া বাড়ি ফিরিয়া গেল। দুঃখে তাহার চোখে প্রায় জল আসিয়াছিল। এত করিয়া বলিয়াও সতুদার মন ভিজিল না। পরদিন সকালে সে ও তাহার দিদি দুজনে মিলিয়া ইট দিয়া একটা বড় দোকানঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাহির হইল। দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান বেশি রাখে। দুজনে মিলিয়া নোনা পাতার পান, মেটে আলুর ফলের আলু, রাধালতা ফুলের মাছ, তেলাকুচার পটল, চিচ্চিরের বরবটি, মাটির ঢেলার সৈন্দব লবণ আরও কত কি সংগ্রহ করিয়া আনিল। আনিয়া দোকান সাজাইতে বড় বেলা করিয়া ফেলিল। অপু বলিল, চিনি কিসের করবি রে দিদি? দুর্গা বলিল, বাসতলার পথে সেই ঢিবিটায় ভালো বালি আছে, মা চাল ভাজা ভাজবার জন্য আনে। সেই বালি চল আনিগে, সাদা চকচক করছে, ঠিক একেবারে চিনি। বাঁশবনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারের বনের মধ্যে ঢুকিল। খুব উঁচু একটা বনচটকা গাছের আগডালে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগোল কি ফল দুলিতেছে। অপু ও দুর্গা দুজনেই দেখিয়া অবাক হইয়া গেল। অনেক চেষ্টায় গোটা কয়েক ফল নিচের দিকে লতার খানিকটা অংশ ছিঁড়িয়া তলায় পড়িতেই মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলিকে মাটি হইতে তুলিয়া আনিল। পাকা ফল মোটে 3টি। প্রধানত বিপণিসজ্জার উদ্দেশ্যেই তাহা দোকানে এরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলে প্রথমেই যেন তাহার নজরে পড়ে। পুরাদমে বেচা কেনা আরম্ভ হইয়া গেল। দুর্গা নিজেই পান কিনিয়া দোকানের পান প্রায় ফুরাইয়া ফেলিল। খেলা খানিকটা অগ্রসর হইয়াছে। এমন সময় দরজা দিয়া সতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিতে দৌড়াইয়া গেল। ও সতুদা, দেখো না কিরকম দোকান হয়েছে, কেমন ফল, এই দেখো আমি আর দিদি পেড়ে আনলাম। কি ফল বলো দিকি, জানো? সতু বলিল, ও তো মাকাল ফল, আমাদের বাগানে কত ছিল। সতু আসাতে অপু যেন কৃতার্থ হইয়া গেল। সতুদা তাহার বাড়িতে তো বড় একটা আসে না। তাছাড়া সতুদা বড় ছেলেদের দলের চাই,
সে আশাতে খেলায় ছেলে মানুষইটুকু যেন কতকটা ঘুচিয়া গেল। অনেকক্ষণ পুরা মরশুমে খেলা চলিবার পর দুর্গা বলিল, ভাই, আমাকে 2 মণ চাল দাও, খুব সরু, কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা, অনেক লোক খাবে। সতু বলিল, আমাদের বুঝি নেমন্তন্ন না? দুর্গা মাথা দুলাইয়া বলিল, না বই কি, তোমরা তো হলে কোণে যাত্রী, সকালে এসে নুকুতো করে নিয়ে যাব। সতুদা রানুকে বলবে আজ রাত্রিরে যেন চন্দন বেটে রাখে, কাল সকালে নিয়ে আসব। দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই। এমন সময় সতু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্য হইতে কি যেন তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল। সঙ্গে সঙ্গে অপুও, ওরে দিদি রে, নিয়ে গেল রে বলিয়া তাহার ঋণঋণে গলায় চিৎকার করিতে করিতে সতুর পিছনে পিছনে ছুটিল। বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগেই সতু ও অপু দৌড়াইয়া দরজার বাহির হইয়া চলিয়া গেল। সঙ্গে সঙ্গে খেলা ঘরের দিকে চোখ পড়িতেই দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফল 3টির একটিও নাই। দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল সতু গাবতলার পথে আগে আগে ও অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে। সতুর বয়স অপুর চেয়ে 3-4 বৎসরের বেশি। তাহা ছাড়া সে অপুর মতো ওরকম ছিপছিপে মেয়েলি গড়নের ছেলে নয়, বেশ জোরালো হাত পাওয়ালা, শক্ত। তাহার সহিত ছুটিয়া অপুর পারিবার কথা নহে, তবুও যে সে ধরি ধরি করিয়া তুলিয়াছিল। তাহার কারণেই যে সতু ছুটিতেছে পরিদ্রব্য আত্মসাৎ করিয়া, আর অপু ছুটিতেছে প্রাণীর দায়ে। হঠাৎ দুর্গা দেখিল যে সতু গতিবেগ কমাইয়া একবারটি নিচু হইয়া যেন পিছন ফিরিয়া চাহিল। সঙ্গে সঙ্গে অপুও হঠাৎ দাঁড়াইয়া পড়িল। পরক্ষণে সতু ছুটিয়া চালতে তলার পথে পড়িয়া দৃষ্টির বাহির হইয়া গেল। দুর্গা ততক্ষণে দৌড়াইয়া গিয়া অপুর কাছে পৌঁছাইয়াছে। অপু একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া 2 হাতে চোখ রগড়াইতেছে। দুর্গা বলিল, কি হয়েছে রে অপু? অপু ভালো করিয়া না চাহিয়াই যন্ত্রণার সুরে 2 হাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বলিল, সতুদা চোখে ধুলো ছুঁড়ে মেরেছে দিদি, চোখে কিছু দেখতে পাচ্ছি নে রে। দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলিল, সর সর দেখি, ওরম করে চোখ রগড়াস নে, একটু তাকা দেখি। অপু তখনই 2 হাত আবার চোখে উঠাইয়া আকুল সুরে বলিল, ওহো দিদি, চোখের মধ্যে কেমন করছে, চাইতে পাচ্ছি নে, আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি। দেখি দেখি, ওরম করে চোখ রগড়াস নে, সর। পরে সে কাপড়ে ফোঁ পাড়িয়া চোখে ভাব দিতে লাগিল। কিছু পরে অপু একটু চোখ মেলিয়া চাহিতে লাগিল। দুর্গা তাহার 2 চোখের পাতা তুলিয়া অনেকবার ফোঁ দিয়া বলিল, এখন বেশ দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, তুই এখন বাড়ি যা, আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকমাকে সব বলে দিয়ে আসছি, রানুকেও বলবো। আচ্ছা দুষ্টু ছেলে তো, তুই যা, আমি আসছি। রানুদের খিড়কির দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু আর যাইতে সাহস করিল না। সেজ ঠাকুরনকে সে ভয় করে। খানিকক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল। সদর দরজা দিয়া ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারের
কবাটখানি সামনে ঠেলিয়া দিয়া তাহারই আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে। সে চিচকাদুনি ছেলে নয়, বড় কিছুতেই সে কখনো কাঁদে না। রাগ করে, অভিমান করে বটে, কিন্তু কাঁদে না। দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে। অত সাধের ফলগুলি গেল, তাহা ছাড়া আবার চোখে ধুলা দিয়া এরূপ জব্দ করিল। অপুর কান্না সে সহ্য করতে পারে না। তাহার বুকের মধ্যে যেন কেমন করে। সে গিয়া ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনার সুরে বলিল, কাঁদিস নে অপু, আয়, তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছি। আয়, চোখে কি আরো ব্যথা বাড়ছে? দেখি, কাপড়খানা বুঝে ছিঁড়ে ফেলেছিস? খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরেই থাকে। অনেক দিনের জীর্ণ পুরাতন কোঠা বাড়ির পুরাতন ঘর, জিনিসপত্র, কাঠের সেকালের সিন্দুক, কাটা রঙের সেকালের বেতের প্যাঁটরা, কড়ির আলনা, জলচৌকিতে ঘর ভরা। এমন সব বাক্স আছে যা অপু কখনো খুলিতে দেখে নাই। তাকে রক্ষিত এমন সব হাঁড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। সব শুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরনো জিনিসের কেমন একটা পুরনো পুরনো গন্ধ বাহির হয়। সেটা ঠিক কিসের গন্ধ সে জানে না, কিন্তু তাহা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয়। সেই অতীত দিনে সে ছিল না, কিন্তু ওই কড়ির আলনা ছিল, ওই ঠাকুরদাদার বেতের ঝাঁপিটা ছিল, ওই কাঠের বড় সিন্দুকটা ছিল, ওই যেখানে সোদালি গাছের মাথা বনের মধ্যে হইতে বাহির হইয়া আছে, ওই পোড়ো জঙ্গলে ভরা জায়গাটাতে কাহাদের বড় চণ্ডী মণ্ডপ ছিল। আরও কত নামের কত ছেলে মেয়ে একদিন ওই ভিটাতে খেলিয়া বেড়াইত। কোথায় তারা ছায়া হইয়া মিলাইয়া গিয়াছে, কতকাল আগে। যখন সে একা ঘরে থাকে, মা ঘাটে যায়, তখন তাহার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা। বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে। ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বারকোষে যে তালপাতার পুঁথি স্তূপ ও খাতাপত্র আছে, বাবাকে জিজ্ঞাসা করিয়া জানতে পারিয়াছিল সেগুলি তাহার ঠাকুরদাদা রামচাঁদ তর্কালঙ্কারের। তাহার বড় ইচ্ছা ওগুলো যদি হাতের নাগালে ধরা দেয়, তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে। একদিন বনের ধারের জালনাটায় বসিয়া সেই ছেঁড়া কাশিদাসের মহাভারতখানা লইয়া পড়ে। সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে। আগেকার মতো আর মুখে শুনিতে হয় না, নিজেই জলের মতো পড়িয়া যায়, অনেকটা বুঝিতেও পারে। পড়াশোনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ। তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডীমণ্ডপে বৃদ্ধদের মজলিসে লইয়া যায়। রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে, পড়ো তো বাবা, এদের একবার শুনিয়ে দাও তো। বৃদ্ধরা খুব তারিফ করেন। দিনু চাটুর্যে বলেন, আর আমার নাতিটা, ওই তোমার খোকারি বয়স হবে, 2-3খানা বর্ণ পরিচয় ছিঁড়িলে বাপু। শুনলে বিশ্বাস করবে না, এখনো ভালো করে অক্ষরই চিনলে না। বাপের ধারা পেয়ে বসে আছে, ওই যে
কদিন আমি আছি রে বাপু, তারপর চক্ষু বুঝিলেই লাঙলের মুঠি ধরতে হবে। পুত্রগর্ভে হরিহরের বুক ভরিয়া যায়। মনে ভাবে, ও কি তোমাদের হবে? করলে তো চিরকাল সুদের কারবার। হলামই বা গরিব, হাজার হোক পণ্ডিত বংশ তো বটে। বাবা মিথ্যায় তালপাতা ভরিয়া ফেলেননি পুঁথি লিখে। বংশে একটা ধারা দিয়ে গিয়েছেন, সেটা যাবে কোথায়? তাহাদের ঘরের জানলার কয়েক হাত দূরেই বাড়ির পাঁচিল, এবং পাঁচিলের ওপাশ হইতেই পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে। জানালায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ভাট শেওড়া গাছের মাথাগুলো। এ গাছে ও গাছে দোদুল্যমান কত রকমের লতা। প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোদালি বনচালতা গাছের ওপর ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ। বড় গাছপালার তলায় হলুদ বনকচু কটুওলের সবুজ জঙ্গল ঠেলাঠেলি করিয়া সূর্যের আলোর দিকে মুখ ফিরাইতে প্রাণপণ চেষ্টা করিতেছে। তাহাদের বাড়ির ধার হইতে এ বন জঙ্গল, একদিকে সেই কুঠির মাঠ, অপরদিকে নদীর ধার পর্যন্ত এক টানা চলিয়াছে। অপুর কাছে এ বন অফুরন্ত ঠেকে। সে দিদির সঙ্গে কত দূর এ বনের মধ্যে তো বেড়াইয়াছে, বনের শেষ দেখিতে পায় নাই। শুধু এই রকম তিত্তিরাজ গাছের তলা দিয়া পথ, মোটা মোটা গুলঞ্চ লতা দুলনো, থলো থলো বনচালতার ফল চারিধারে। সুরিপথটা একটা আম বাগানে আসিয়া শেষ হয়। আবার এ গাছের ও গাছের তলা দিয়া বন কমলি, নাটা কাটা, ময়না ঝোপের ভিতর দিয়া চলিতে চলিতে কোথায় কোন দিকে লইয়া গিয়া ফেলিয়াছে। শুধুই বন ধুদুলের লতা কোথায় সেই ত্রিশূন্যে দোলে। প্রাচীন শিরীষ গাছের শ্যাওলা ধরা ডালির গায়ে পরগাছার ঝাড় নজরে আসে। এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরনো পুকুর আছে। তারই পারে যে ভাঙা মন্দিরটা আছে, আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো সময় ওই মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন। তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। এক সময় কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন। তাহাতে রুষ্ট হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, আর কখনো ফিরিবেন না। সে অনেক কালের কথা। বিশালাক্ষী পূজা হইতে দেখিয়াছে এরূপ কোনো লোক আর জীবিত নাই। মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে। মন্দিরের সম্মুখে পুকুর মজিয়া ডোবায় পরিণত হইয়াছে। চারিধার বনে ছাইয়া ফেলিয়াছে। মজুমদার বংশেও বাতি দিতে আর কেহ নাই। কেবল সেও অনেক দিন আগে গ্রামে স্বরূপ চক্রবর্তী ভিনগা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের দ্বারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। স্থানটি লোকালয় হইতে দূরে। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। পথে কেউ কোথাও নাই। এ সময় নিরালা বনের ধারে একটি অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দুস্তুর মতো বিস্মিত হইলেন। কিন্তু তিনি কোনো কথা কহিবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্বমিশ্রিত অথচ মিষ্টি সুরে বলিল, আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্প দিনের মধ্যে ওলা ওঠার মড়ক আরম্ভ হবে। বলে দিও
চতুর্দশীর রাত্রে পঞ্চানন্দতলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালী পূজা করে। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটি চারিধারে শীত সন্ধ্যার কুয়াশায় ধীরে ধীরে মিলাইয়া গেল। এ ঘটনার দিন কয়েক পরে সত্যই সেবার গ্রামে ভয়ানক মরক দেখা দিয়াছিল। এসব গল্প কতবার অপু শুনিয়াছে। জানালার ধারে দাঁড়াইলেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে। দেবী বিশালাক্ষীকে একটিবার দেখিতে পাওয়া যায় না? সে বনের পথে হয়তো গুলঞ্চলতা পাড়িতেছে, হঠাৎ সেই সময় যেন খুব সুন্দর দেখিতে রাঙা বা শাড়ি পরনি, হাতে গলায় মা দুর্গার মতো ঝকঝক করিতেছে হার আর বালা। তুমি কে? আমি অপু। তুমি বড় ভালো ছেলে, কি বর চাও? দুপুরবেলা কোনো দিন সে বিছানায় গিয়ে শোয়। একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতাপাতার তিক্ত মধুর গন্ধ ভাসিয়া আসে। কোনো বটগাছের মাথার উপর হইতে গাংচিল টানিয়া ডাকে। কখন সে ঘুমাইয়া পড়ে বুঝিতে পারে না। ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নেই। জালনার বাহিরে সারা বনটায় ছায়া পড়িয়া আসিয়াছে। বাঁশঝাড়ের আগায় রাঙা রোদ। অপূর্ব অদ্ভুত বেলাটা। নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর, গুলঞ্চলতার টাট টাঙানো, খেজুর ডালের ঝাঁপ। বনের দিক হইতে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়। রাঙা রোদটুকু জ্যাঠামশাইয়ের পোড়ো ভিটার বাতাবি লেবুর গাছের মাথায় চিকচিক করে। চকচকে বাদামি রঙের ডানাওয়ালা তেরো পাখি বনকমলি ঝোপে উড়িয়া আসিয়া বসে। তাজা মাটির গন্ধে ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে। কাহাকে সে কি করিয়া বুঝাইবে কি সে আনন্দ! রেলের পথ গল্পটি এখানেই শেষ হলো। আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।